আমৃত্যু ভালোবাসি তোকে পার্ট 2। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে থাকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছেন। তার দৃষ্টি জানলার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচঢালা রাস্তার দুই ধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রাকৃতিক মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ছড়ানো কাশফুলে নিবিষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠছে চিরসুখময় শৈশবের আহ্লাদিত স্মৃতি। বাবা মায়ের চোখের মণি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়োনো, মুষলধারের বৃষ্টিতে কাকভূষিত হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলাবণ্যে পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের 4 দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতীরকে অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। সেই দিনের পর বাবার কেনা ভিটেতে পা পর্যন্ত রাখতে পারেননি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরাপাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামে সুখবাজি রেখে এক আকাশসহ বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছিলেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্ততলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচড়া দিয়ে উঠছে। অনিশ্চয়তার জীবনের তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানলার বাইরে তাকালেন। নিভৃত চিন্তরে অনুগত কখনো যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বুলাতে লাগলেন। এতগুলো বছরে প্রায় সবাই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থাকলেন, ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশালাকৃতি এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচক্যি দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনে উঠোনের একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আওয়াজ চলছে। আত্মীয়স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ি থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগিনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খানবাড়ির কর্তা আলী মোহাম্মদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সাফেদ টুপি। একমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করতে এসেছে। নাড়ির টানে অতীতের কোলাহল ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি।
বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর তিনেক আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর দুয়েকের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সাফল্য হয়েছেন। গতকাল বিকেলে গ্রামে এসে আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী মোহাম্মদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফুর্ত কণ্ঠে শুধালেন, "কী ভাবছেন ভাইজান?" আলী মোহাম্মদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, "সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব?" "হ্যাঁ?" "তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না?" আলী মোহাম্মদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, "গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে। চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান?" আলী মোহাম্মদ খান কিছু বলার আগেই পিছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, "ভাইজান, রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন, আসছি।" আলী মোহাম্মদ খান 1 সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুক চাপা নিঃশ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, "তানভীর কোথায়?" "এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে।" অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করা কি প্রয়োজন? "ভাইয়া, তুমি রাগ করছো কেন?" "আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে।" "কিসের ভয়?" "খালের ওই পাড়ের মানুষগুলো কেমন তুই জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে আসছি। কথাবার্তা স্বাভাবিকের বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কি না কে জানে। কার মনে কী চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছু বলেছি। তানভীর বলেছে ওই দিকে যাবে না। তুমি চিন্তা করো না।" মোজাম্মেল খান অস্থির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করল, "আবিরের সঙ্গে কথা হয়েছে?" "হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল।" মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, "মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল।" "কী বলছো, সত্যি?" "হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো।" "ঠিক বলেছ ভাইয়া। এখন চলো।" বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলটার তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পৌরুষালী কণ্ঠে ডাকল, "ফুফি!" মাহমুদা ঘাড় ঘোরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গাল ভর্তি দাড়ি, আঁধার জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, "তানভীর!" তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, "কখন এসেছ?" সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, "এই তো কিছুক্ষণ।" "কল দাওনি কেন?" "জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুফাজি না জানালে আমি জানাতামই না তোকে। একাই চলে যেতাম।" তানভীর মৃদুস্বরে প্রশ্ন করল, "আসতে কোনো সমস্যা হয়নি তো?" "না, কোনো সমস্যা হয়নি।" "ভাইজান, ভাইয়া কী করছেন? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বু আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো।"
মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইলেন, মাহদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পারবে। তানবীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানবীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানবীর, সম্পর্কে মাহমুদা খান আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস তিনেক আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানবীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়মনীতি, বড় আব্বুর রাগ জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের এতগুলো বছর পর ফুপিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেননি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপিকে। বাঁ পাঁজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খোঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী মোহাম্মদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে যাও। তানভীর মাথা নিচু করে রয়ে শয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ঘুরিয়ে ফুপিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। অকস্মাৎ নরম দুহাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজের সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতোই সাফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে দুরন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নীরস কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শঙ্কিত নেত্রে ফুপিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো। কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনান দেখে মুহূর্তের চেহারায় বিরক্তির ভাব সরে গেল। তানভীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছ কেন? তানভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেংচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো। আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদুস্বরে ডাকল, বনু। মেঘ সহসা থমকে দাঁড়াল। আর চোখে তাকিয়ে আলগোছে ভুরু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মামি আর আদি ওই দিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বুলালো। শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুতোভয় ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদা খাবার খেতে বসেছে। আলী মোহাম্মদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজের হাত মেহমানদের প্লেটে খাবার দিচ্ছে। মাহমুদা ঘোমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দুই চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্পষ্ট অনুভূতির কান্নায় রূপ দিতে বেশি সময় লাগে না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী মোহাম্মদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন?
ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী মোহাম্মদ খান আবার প্রশ্ন করল, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের ওপর প্রেসার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী মোহাম্মদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ বুজে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন, খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাঁকারি দিয়ে ভীতিকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আঁতকে উঠেছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুমাঠো দেহ হলেও তানভীরের বুক পর্যন্ত সাহসের বড্ড অভাব। ফুপিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী মোহাম্মদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মাহিলা খান, পাশেই মেজো জা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা আর ছেলেকে খুঁজতে হায়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহেরি খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছুটোছুটি করছে। মামি আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে।